ফিরে এলাম বিরতির পর। নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে একটি পর্যটক বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেই বাসে 50 জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত অজানা, তবে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু যাত্রী। নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে একটি পর্যটক বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাসে 50 জনেরও বেশি যাত্রী ছিলেন। ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আশঙ্কা এই দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, আহতও হয়েছেন বহু যাত্রী। শুক্রবার পেমব্রোকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। দুর্ঘটনার পরেই পেমব্রোকের সমস্ত লেনে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। উদ্ধার কাজ শুরু হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কে ফিরছিল। পেমব্রোকের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি, তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক ধারণা ওই যাত্রীবাহী বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি উল্টে রাস্তার ধারে পড়ে যায়। তবে অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন, তাদের ট্রমা কেয়ারে চিকিৎসাও চলছে। এখনো পর্যন্ত 16 জন সেখানে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ জানায়, এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। হেলিকপ্টার করে উদ্ধার কাজ চলছে, জরুরি পরিষেবাও দেওয়া হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে অনেকে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। জানা গিয়েছে বেশিরভাগ পর্যটক ভারত, চীন এবং ফিলিপিন্সের। এই দুর্ঘটনার পর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল তার সমাজ মাধ্যমে লেখেন, আমার টিম পুরো বিষয়টি দেখেছে, তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। নিয়মিত পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, সবটাই নজরে রাখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চীনে, চোখের নিমেষেই গুড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, পাশাপাশি নিখোঁজ আরও 9 জন। নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চীনে, চোখের নিমেষে গুড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, পাশাপাশি নিখোঁজ আরও 9 জন। জানা গিয়েছে শুক্রবার ভোর 3টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে চীনেরই কিংহাই প্রদেশে। ইয়োলো নদীর উপর নির্মীয়মান এই ব্রিজ হঠাৎই ভেঙে পড়ে। জানা যাচ্ছে এই সেতুটি চীনের কিংহাই প্রদেশের হাইটং এর হুয়ালাং এবং হুয়ানাং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিয়ানঝা কাউন্টির সীমান্তে অবস্থিত। সেতুটি চীনের কিংহাই প্রদেশকে হলুদ নদীর সঙ্গে সংযুক্ত করে। অন্যান্য দিনের মতো শুক্রবারও চলছিল ব্রিজ নির্মাণের কাজ। উপস্থিত ছিলেন 15 জন শ্রমিক ও একজন ম্যানেজার। ভোর 3টে নাগাদ হঠাৎই সেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, আর তারপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের মাঝের অংশ। সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাইট ভিশন ভিডিওটিতে দেখা গিয়েছে হঠাৎই ব্রিজের একদিকে লোহার তার ছিঁড়ে সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। উপরের অংশে দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলছে কিছু। মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে চীন প্রশাসন। নদীতে পড়ে যাওয়া শ্রমিকদের খোঁজ পেতে একটি টাস্ক ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজ ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপুল সংখ্যায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এছাড়া কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বার তিব্বত সফরে শি জিনপিং। এর আগে তিনি তিব্বতে এসেছিলেন 2021 সালে। বর্তমানে জিনপিং এর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বার তিব্বত সফরে শি জিনপিং। এর আগে তিনি তিব্বতে এসেছিলেন 2021 সালে। বুধবার তিনি সেখানে গেলেও বৃহস্পতিবার সেই খবর প্রকাশ করল বেজিংয়ের সরকারি মাধ্যম। প্রসঙ্গত, জিনপিং এর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিব্বতের লাসায় গিয়েছিলেন জিনপিং। চীনা সংবাদ মাধ্যমের দাবি, সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, ফুলের স্তবক তুলে দেওয়া হয় তার হাতে, পরিবেশন করা হয় নৃত্য। এদিকে চীনের তিয়ানজিনে আয়োজিত এই এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31শে আগস্ট চীনে যাবেন মোদি। গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদির প্রথম চীন সফর। ওয়াকিবহল মহলের ধারণা, এই পরিস্থিতিতে তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরতেই জিনপিংয়ের এই আচমকা সফর।
কিন্তু তার চেয়েও বেশি করে দলাই প্রশ্ন ছুড়ে দেওয়াও তার উদ্দেশ্য হতে পারে। কেন দলাই লামাকে নিয়ে হঠাৎ টানাপোড়েন ভারত চীনের মধ্যে? বলে রাখা ভালো, 1951 সালে 17 দফার চুক্তি হয়েছিল চীন এবং তিব্বতের মধ্যে, যার অন্যতম শর্ত ছিল সেখানকার ধর্মীয় স্বশাসন। তার আগে 1950 সালেই তিব্বত চলে গিয়েছে চীনের দখলে। কাজেই বোঝা গিয়েছিল এই স্বশাসন আসলে একটা বিভ্রম মাত্র। ফলে চুক্তি ঘিরে এক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। 1959 সালে তিব্বত ছাড়েন দলাই লামা। সেই থেকে তিনি রয়েছেন ভারতেই। চীনের চক্রান্তে আর তিব্বতে ফিরে যাওয়া হয়নি তার। সম্প্রতি দলাই লামা তার 90তম জন্মদিনে ঘোষণা করেন তার উত্তরাধিকারী তিনিই বাঁচবেন, যা নাপাসান্ত চীনের। এদিকে দলাই লামার পাশে রয়েছে ভারত। তাকে বিচ্ছিন্নতাবাদী তোপ দেখে বেজিংয়ে সাফ কথা, তাদের দেশের ধর্মাচরণ থেকে ঐতিহাসিক প্রথা মেনে বাঁচতে হবে উত্তরাধিকারী। কেন্দ্রের সাফ কথা, নির্ধারিত ট্রাস্ট ছাড়া অন্য কারো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এহেন পরিস্থিতিতে মোদির বেজিং সফর। তার আগেই তিব্বতে গিয়ে কূটনৈতিক বার্তা দিলেন জিনপিং, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ আবহে ভারত ও চীনের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক তো রয়েছে। এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট জিনপিং তিব্বত সফরে গিয়ে কার্যতই মোদিকে বুঝিয়ে দিলেন অরুণাচল বিতর্কের সমাধান চাইলে দলাই লামা নিয়ে অবস্থান পাল্টাক ভারত। এবার মোদি কোন কূটনৈতিক চালে চীনকে জবাব দেন, সেই দিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিম এশিয়া এই প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রায় 5 লক্ষ মানুষ অনাহারে বাস করছেন গাজায়। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারিভাবে ঘোষণা করল মৃত্যুপুরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। আশঙ্কা ছিলই, দুমুঠো খাবারই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল গাজার অসংখ্য মানুষের। যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য ও পুষ্টির মানের নিরিখে সবচেয়ে খারাপ পর্যায়ের সম্মুখীন হয়েছিল গাজা। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারিভাবে ঘোষণা করল মৃত্যুপুরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। শুক্রবার গাজার এই ঘোষণার পরই পশ্চিম এশিয়া প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রায় 5 লক্ষ মানুষ অনাহারে বাস করছেন সেখানে। রাষ্ট্রসংঘের প্রধান টম ফ্লেচারের দাবি, এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবেই আটকে দেওয়া যেত। কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেখানে ত্রাণ পৌঁছানো বন্ধ করে দিয়ে সেখানে খাবারের যোগান একেবারে শূন্যে নিয়ে যায়, আর তাতেই এই পরিস্থিতি। এদিকে এই দাবি উড়িয়ে দিয়েছে ইসরায়েল। সেই দেশের বিদেশ মন্ত্রকের পরিষ্কার দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ হয়নি। যে বিবৃতি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে হামাসের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যের ওপর নির্ভর করে এই দাবি করা হয়েছে। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের শুরুয়াত। এরপর থেকে অন্তত 60,000 প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। পাশাপাশি আগেই জানা গিয়েছিল গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000। গত 2রা মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ত্রাণের সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই। এবার জানা গেল আর দুর্ভিক্ষ পরিস্থিতি নয়, এবার একেবারে দুর্ভিক্ষের গ্রাসে গাজা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে আলোচনার দরজা খুলল। শুক্রবার সুপ্রিম কোর্টে 2 বিচারপতি বলেছেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশনের এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে আলোচনার দরজা খুলল। শুক্রবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতি শ্রী PS নরসিমা এবং জয়মাল্য বাগচি বলেছেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট।
আইএসএল এর 13টা ক্লাবের মধ্যে 11টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত 18 আগস্ট আদালত জানায় 22 আগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে আইএসএল এর অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছে শীর্ষ আদালত। আলোচনার রাস্তা খোলায় মনে করা হচ্ছে আইএসএল এর মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে দ্রুত আলোচনা শুরু হবে। দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে অচলাবস্থা কেটে যাবে। আইএসএল নিয়ে অচলাবস্থার জন্য ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে। শুক্রবারের পর ক্লাবগুলো ফেডারেশন এবং এফএসডিএল এর বৈঠকের দিকেই তাকিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের জন্য 16 জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে খেলতে চলেছে তারা। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তানের, হংকং এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপের জন্য 16 জনের দল ঘোষণা করে দিল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে খেলতে চলেছে তারা। 3 বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার কাজী নুরুল হাসান সোহন। দল থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তিনি স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন। এশিয়া কাপে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। 2022-এর টি-20 বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি নুরুল। দলে বিকল্প উইকেট কিপারের সন্ধানে তাকে নেওয়া হয়েছে। এছাড়াও সাইফ হাসানকে ফেরানো হয়েছে। 2021-এ পাকিস্তানের বিরুদ্ধে টি-20-তে অভিষেক হয়েছিল সাইফের। দেশের হয়ে 5টা ম্যাচ খেলেছেন। 2023-এ শেষবার বাংলাদেশের হয়েও খেলেছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটনের নেতৃত্বে প্রথমবার টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। তারপর পাকিস্তানকেও ঘরের মাঠে হারিয়েছে। এশিয়া কাপেও সেই ছন্দই বজায় রাখতে চাইবে তারা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও 16 জনের এই দলই খেলবে। মেহেদীর স্ত্রী সন্তান সম্ভবা, তার পাশে থাকার জন্য নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মেহেদী। এশিয়া কাপের দলেও জায়গা পেলেন না। এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। তারপর তারা খেলবে শ্রীলঙ্কা 13 সেপ্টেম্বর এবং আফগানিস্তানের সঙ্গে 16 সেপ্টেম্বর। বাংলাদেশের দলে রয়েছে লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকির আলী, সামিম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।